বিশ্বজুড়ে একযোগে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটছে গত শুক্রবার থেকে। এখন পর্যন্ত বিশ্বের অন্তত 150টি দেশের অন্তত 3 লাখ কম্পিউটার ব্যবস্থায় হানা দিয়েছে হ্যাকাররা। হ্যাকিং এর শিকার দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, স্পেন, ইতালি ও তাইওয়ানের মতো উন্নত প্রযুক্তির রাষ্ট্র যেমন আছে তেমনি আছে বাংলাদেশও। তবে এ দফায় উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কম্পিউটারগুলো হামলার লক্ষ্য হওয়ায় বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোয় ব্যবহৃত লিনাক্স অপারেটিং সিস্টেমের কম্পিউটারগুলোয় হানা দিতে পারেনি হামলাকারীরা। এখন পর্যন্ত সারা বিশ্বে আলোড়ন তোলা এই ঘটনার দায় কেউ স্বীকার না করলেও মাইক্রোসফট বলছে গত এপ্রিল মাসে অনলাইনে ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসএ এর তৈরি হ্যাকিং টুল ব্যবহার করেই এই আক্রমণ চালানো হয়েছে। আর হামলা চালানোর জন্য রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সন্দেহের তীর উত্তর কোরিয়ার দিকে। ব্যবহৃত র্যানসামওয়্যার নামের ম্যালওয়্যার ওয়ানাক্রাই সফটওয়্যারের শুরুর দিকের কিছু কোড বিশ্লেষণ করে তারা এই হামলায় উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপ ল্যাজেরাসের সংশ্লিষ্টতা পেয়েছেন। হ্যাকারদের এই দলটিকে গত বছর বাংলাদেশ ব্যাংক থেকে 8 কোটি 10 লাখ মার্কিন ডলার রিজার্ভ চুরির জন্য সন্দেহ করা হয়। বাংলাদেশ ব্যাংকের ওই ঘটনার পর থেকেই বাংলাদেশে ক্রমশ ডিজিটাল হতে থাকা সরকারি তথ্য ভান্ডার এবং বিশেষভাবে ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা নিয়ে বারবার আলোচনা হচ্ছে। এ ধরনের হামলা ঠেকাতে আমাদের প্রস্তুতি কতটুকু, আর ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস বা রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কম্পিউটারে ঢুকে পড়তে সক্ষম এহেন হামলা মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি বা আমাদের কতটা? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন বুয়েটের কম্পিউটার সায়েন্স ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মাহফুজুল ইসলাম, সিটি ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনুদ্দিন এবং অফিস এক্সট্রাক্টস এর প্রধান নির্বাহী কর্মকর্তা প্রবীর সরকার। স্বাগত আপনাদের তিনজনকে। আমি শুরু করতে চাই অধ্যাপক মাহফুজুল ইসলাম আপনাকে দিয়ে, যে আসলে এই সাইবার হামলার যে ঘটনাটি সেটা কতটা অভূতপূর্ব, মানে এরকম ঘটনা কি আগেও ঘটেছে বা এরকম ভাববার কারণ আছে যে এরকম ঘটনা যে কোনো সময় আবারও ঘটতে পারে? ধন্যবাদ। আসলে আমরা যদি খেয়াল করি যে আমাদের কিন্তু এখন সিকিউরিটি ইস্যু, সাইবার সিকিউরিটি ইস্যুটা কিন্তু ওয়ার্ল্ডব্যাপী একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু হিসেবে দেখা দিয়েছে এবং বলা হয় যে সাইবার সিকিউরিটি মূল যে গাইডিং ফোর্স সেটা ছিল হ্যাকিং। কারণ কেউ যদি হ্যাকিং না করে তাহলে তো সিকিউরিটি জন্ম হবে না। আজকে সাইবার সিকিউরিটি নিয়ে ওয়ার্ল্ডব্যাপী যে ভীতি এবং যে সব টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট কাজ করতেছে তার কিন্তু মূলত কারণ কিন্তু হ্যাকিং থেকেই জন্ম। এই ধরনের ঘটনা এটা নতুন না, এবং যেটা আপনার যে কোনো একটা যখন চলতে থাকে এর আগেও কিন্তু এই ধরনের হ্যাকিং বহুবারই হয়েছে এবং ডেটা এনক্রিপশন করার মতো ঘটনা হ্যাকিং আমার জন্য মতো বাংলাদেশেও হয়েছে এবং তারাও কিন্তু তখন টাকা দিয়ে তাদের ডেটা ডিক্রিপ্ট করে নিয়েছে। আসলে যখন সাইবার যুগে আমরা কি হচ্ছে, আমরা কিন্তু পেপারলেস ওয়ার্ল্ডের দিকে যাচ্ছি, আমরা মানিলেস ওয়ার্ল্ডের দিকে যাচ্ছি। তাহলে যখন আমরা মানিলেস পেপারলেস ওয়ার্ল্ডের দিকে যাচ্ছি তখন কিন্তু ইনফরমেশনই কিন্তু আমাদের মানি, ইনফরমেশনই আমাদের কাছে টাকা, ইনফরমেশনই আমাদের কাছে কিন্তু উন্নয়নের চাবিকাঠি। কাজেই এই উন্নয়নের চাবিকাঠিকে যদি ব্যাহত করা যায় বা এই উন্নয়নের চাবিকাঠিকে ব্যবহার করে টাকা ইনকাম করা যায়, মানুষ হ্যাকিং করে কেন দুইটা কারণে করতে পারে। একটা হচ্ছে হয় অন্যের ক্ষতি করার জন্য অথবা নিজের লাভ করার জন্য। কাজেই এই তৎপরতা বন্ধ হবে বা এই তৎপরতা থেমে যাবে এমন ভাবার কোনো না, এটা ভাবার কোনো কারণ নেই। এটা অতীতেও হয়েছে এবং যত দিন যাচ্ছে টেকনোলজি যত উন্নত হচ্ছে হ্যাকিং পদ্ধতিও তত উন্নত হচ্ছে। প্রবীর সরকার, আপনার কাছে বুঝতে চাই, যে জায়গা থেকে শুরু করলেন অধ্যাপক মাহফুজুল ইসলাম, আমি বুঝতে চাই আপনার কাছে, যে পড়ছিলাম যে এর নাম তো র্যানসামওয়্যার, কারণ র্যানসাম মানে এই মুক্তিপণ আদায় করা হচ্ছে আপনার তথ্যের বিনিময়ে যে এই হামলাটিতে। কিন্তু আমি পড়ছিলাম যে এই মুক্তিপণ আদায় করা হচ্ছে এমন ভাবে যে $300 করে চাওয়া হচ্ছে, যে $300 না দিলে সমস্ত ডেটা এনক্রিপশন শেষ করে দেওয়া হচ্ছে, কিন্তু ওই টাকাটা আবার দিতে হচ্ছে বিটকয়েনের মাধ্যমে। এই টাকাটা কিভাবে পরিশোধ করতে? এটা বিটকয়েন হচ্ছে ভার্চুয়াল কারেন্সি। এটা দেখেন, প্রথমত এটা আমাদের দেশে এটা কোনো স্বীকৃতি নেই। সো প্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে যদি কেউ আক্রান্ত হন এবং তাকে যদি মুক্তিপণ দিতে হয় বৈধভাবে, সেটা পেমেন্ট করার কোনো ওয়ে নেই। এখন কেউ যদি করে থাকেন বা করেনও, সেটা কিন্তু টোটালি হবে অবৈধ। সো ওই প্রসঙ্গে অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কোনো উপায় থাকবে না। উই আর ইন এ ডেডলক সিচুয়েশন।
আমি এখানে যে একটা কথা যোগ করতে চাই, কিন্তু এই ধরনের আক্রমণের শিকার হলে তাহলে কি আর কোনো প্রতিকার আছে? মানে র‍্যানসাম না দিয়ে বেরিয়ে আসার, আমার ডেটা নিয়ে বেরিয়ে আসার কোনো উপায় আপনি নাই? টোটালি ওদের দয়ার উপরে, আচ্ছা, ইউ ডোন্ট হ্যাভ আ চয়েস। তাহলে তারা যদি আপনাকে দয়া করে যদি দিয়ে দেন সেটা ডিফারেন্ট। তাহলে এটা কি ভালো কথা না খারাপ কথা যে বিটকয়েন নে পরিশোধ করার কোনো উপায় আমাদের দেশ থেকে নাই? এটা আলটিমেটলি যেহেতু প্রযুক্তি এগোচ্ছে, এই জিনিসগুলো আলটিমেটলি আমাদের দেশেও আসবে। আচ্ছা, এগুলো আসতেই হবে, কারণ ভার্চুয়াল কারেন্সি নতুন কিছু না। এটা হয়তো আমাদের একটু সময় লাগছে, কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করতে হবে আমাদের। সো বিটকয়েন একসময় না একসময় আমাদের আসবে, কিন্তু এই মুহূর্তে যদি বলেন দের ইজ নো ওয়ে। এবং তারা কিন্তু কোনো ক্যাশ ডলার বা কোনো অ্যাকাউন্টে দেবেন সেটারও উপায় নেই। আপনি যদি এই কেসটা দেখে থাকেন, এখানে 3টা ওয়ালেট ওপেন করা ছিল, ওই 3টা ওয়ালেটে তারা কিন্তু বিটকয়েনগুলো নিচ্ছিল। এই ঘটনাটা নিয়ে যদি ইফ আই মে অ্যাড, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং একটা ঘটনা। বিশ্বে এত বড় র্যানসমওয়্যারের অ্যাটাক আর কখনো হয়নি। দিস ওয়াজ দ্য লার্জেস্ট এজ ইয়েট। সেদিক থেকে একেবারে অভূতপূর্ব তো বটে। 150 কান্ট্রিজ, 3 লক্ষ পিসি, এবং এটা কিন্তু ইউজ করা হয়েছে এমন একটা, এটার পিছনে একটা ইন্টারেস্টিং স্টোরিও আছে। মাইক্রোসফটের উইন্ডোজে ভালনারেবিলিটি বা দুর্বলতা থাকতেই পারে। এখনো কিন্তু মাইক্রোসফট কিন্তু ডসের, সেই ডস আমলের যদি মনে থাকে আপনাদের, ডসের কিন্তু এখনো প্যাচেস আপডেট হয়, যদিও এটার কোনো কমার্শিয়াল ভ্যালু নেই। মাইক্রোসফটের এই যে ভালনারেবিলিটি ছিল উইন্ডোজে, এটা মাইক্রোসফট নিজেও টের পায়নি। পেয়েছে কারা? যুক্তরাষ্ট্রের এনএসএ, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, এবং তারাই সেটা ব্যবহার করছিল মাইক্রোসফটের ভিতরে খবরাখবর নেওয়ার জন্য। তারা হ্যাক হয়ে যায় এবং সেই শ্যাডো একটা হ্যাকিং টুল তৈরি করে, ইয়েস, ইটারনাল ব্লু নামে একটা হ্যাকিং টুল তৈরি করে, এবং সেটা চুরি হয়ে যায় শ্যাডো ব্রোকার, সেটা আবার ফাঁস হয়ে যায়। সেটা আবার তারা কিন্তু দে হ্যাভ ইউজড ইট, এবং যে গ্রুপটা এটা ইউজ করেছে এই র্যানসমওয়্যারটা, এরা কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকের এই ঘটনার সাথে জড়িত। লেজার গ্রুপ, এটা গতকালকেই কিন্তু ক্যাসপারস্কির রিপোর্টে এসছে যে ফাইন্ডিংসে ছিল যে লেজারাস গ্রুপ এটার পেছনে জড়িত। আজকে সবচেয়ে ভয়াবহ খবরটা হচ্ছে সকালে যে এই লেজারাস গ্রুপ আবার এটাকে অন্যান্য ক্রিমিনাল গ্রুপের কাছে তারা বিক্রি করছে। ওটা তারা থ্রেট করেছে দে উইল সেল ইট। সেলিং বোধহয় শুরু হয়ে গেছে, তারা বিভিন্নভাবে এই জিনিসটাকে আবার ইউটিলাইজ করবে। কিন্তু প্রতিরোধ গড়ে তোলা যাচ্ছে, মানে এই দুদিনের মধ্যে আমি পড়ছিলাম যদি অন্তত 2টো আরো ভার্সন বেরিয়েছে এই র্যানসমওয়্যারে। তো এর মধ্যে কি যারা প্রতিরোধ করেন, ধরেন আমি জানি না, মানে ক্যাসপারস্কির মতো প্রতিষ্ঠান, সিমান্টিকের মতো প্রতিষ্ঠান, তারা নিশ্চয়ই প্রতিরোধ করবারও চেষ্টা করছে, নাকি এটা তাদের চেয়ে অনেক? প্রথম ভার্সনের প্রতিরোধ এসছে, সেকেন্ড ভার্সনের প্রতিরোধ আসবে, থার্ড, হোয়াট অ্যাবাউট ফোর্থ, ফিফথ বা আরো 10টা। কিন্তু প্রতিরোধ যারা তৈরি করেন তারা এগিয়ে থাকতে পারেন না? জি, অধ্যাপক মাহফুজুল ইসলাম। আমি এখানে একটু কন্ট্রিবিউট করতে পারবো আশা করি। প্লিজ। যখন একটা সফটওয়্যার তৈরি করা হয়, বিশেষ করে আমরা যদি মাইক্রোসফটের কথা যদি বলতে যাই, মাইক্রোসফটে যখন বিল গেটস যখন বেরোয় আসেন, উনি প্রথম আগে কিন্তু মাল্টিক সিস্টেম, ইউনিট সিস্টেম, ভাষণ মাল্টিক সিস্টেমের ডেভেলপমেন্টে কাজ করতেছিলেন। তো ওনার তখন কিন্তু উদ্দেশ্যটাই ছিল যে জনগণ এত সফিস্টিকেটেড অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারতেছে না, সুতরাং সস্তা কিছু দেওয়া। ফলে উনি কিন্তু সিকিউরিটি ফিচারগুলিকে ঢেলে ফেলে দিয়ে উনি ডস নিয়ে আসবেন, এবং পরবর্তীতে ডসের উপর ইউজার ইন্টারফেস দিয়ে আরও ইজি করে ফেললেন উইন্ডোজের মাধ্যমে, যাতে জনগণ সবাই ব্যবহার করতে পারে। তো এখানে কিন্তু আপনার মাইক্রোসফটের যখন জন্ম থেকে কিন্তু এই যে সিকিউরিটি ফিচারটা তত স্ট্রং ছিল না। যখন আপনি এনক্রিপশন অ্যালগরিদমটা কিন্তু জন্ম হয়েছিল হ্যাকারদেরকে ঠেকানোর জন্য, যে আমার ডেটা আমি এনক্রিপ্টেড করে রাখবো যাতে অন্য কেউ এই ডেটাটা রিড করতে না পারে। যতই হ্যাকাররা চেষ্টা করেছে ডেটা রিড করার জন্য, ততই কিন্তু কম্পিউটার মানে সিকিউরিটি সায়েন্টিস্টরা তারা কিন্তু চেষ্টা করেছে উন্নত থেকে উন্নততর পদ্ধতি বের করতে, যাতে এনক্রিপশন করা যায়। কিন্তু এখন কোশ্চেনটা হচ্ছে যে এই এনক্রিপশন টেকনিক কিন্তু অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। মানে এখন কিন্তু হ্যাকাররা কিন্তু এই এনক্রিপশন টেকনিক ভাঙতে পারে না এত সহজে। কিন্তু ওইটা যেটা হচ্ছে, হ্যাকাররাই সেই এনক্রিপশন টেকনিক ইউজ করে এখন আমার ডেটা এনক্রিপ্টেড করে রাখতেছে। কাজে এখন এইটার সমাধান আমি কোথা থেকে পাবো? মানে কাজে আমার ডেটা নষ্ট সে ঠিকই করে ফেলতে পারছে, ডেটা নষ্ট ঠিকই করে ফেলতে পারছে। ম্যাকে অ্যাটাক হয় না এই কথাটা বলা যাবে না, অনেক কম, কারণ ওইখানে ইউজার কম। এই জন্য ক্রিমিনাল সেখানেই যাবে যেখানে লোক বেশি, পয়সা বেশি। সো যেহেতু এটা ইউজ কম ম্যাক ওএস এ, অন্তত ল্যাপটপ লেভেলে, নট ফোনস, ওইখানে এই জন্য অ্যাটাকটা কম। আপনি যদি ওই জায়গাটা শেষ করেন, তারপরে আমি মানে যেতে চাই আমার পরবর্তী অতিথির কাছে, যে আপনি বলছিলেন যে হ্যাঁ তৈরি হচ্ছে, ফার্স্ট ভার্সনের তৈরি হলো, সেকেন্ড ভার্সনের তৈরি হলো, কিন্তু মানে এই খেলাটা বন্ধ হবে কখন তাহলে? মানে কোনোদিনও বন্ধ হবে না।
কোনোদিনও না, কখনোই বন্ধ না। কিন্তু এই যে তীব্র অ্যাটাক চলছে, তীব্র অ্যাটাকটা কয়দিন চলবে? আমার মনে হয় যে এই যে পারসেপশনটা যে সাইবার অ্যাটাক, আমার কাছে মনে হয় যে জিনিসটা প্লেসমেন্টই রং হচ্ছে। আচ্ছা, আমি কেন বলি, আপনি যখন রাস্তায় বের হন, আপনি কিন্তু ডানে তাকান, বাঁয়ে তাকান, তারপর রাস্তা পার হন। ইট ইজ পার্ট অফ ইউর লাইফ। এটা কিন্তু আপনাকে এখন আর নতুন করে শেখাতে হয় না, অটোমেটিকলি কিন্তু জেনারেশন বাই জেনারেশন কিন্তু এই জিনিসটা ফলো করে আসছে। আপনার লাইফ কিন্তু পার্ট অফ ইট ইজ রিয়েল লাইফ, পার্ট অফ ইট ইজ ডিজিটাল লাইফ। আপনি কিন্তু এখন আর এককভাবে বাস্তব জীবনে থাকেন না, আপনার কিন্তু একটা পার্ট কিন্তু ডিজিটাল লাইফ। না কিন্তু বিষয়টা ওরকম না, আপনি যখন রাস্তা পার হওয়ার কথাই বলেন যে রাস্তা পার হতে গিয়ে আমি যদি একা মারা যাই তাহলে এটা লিড নিউজ না, কিন্তু যদি একটা বাস ভর্তি লোক নিহত হন তাহলে হচ্ছে গিয়ে সেটা লিড নিউজ। হ্যাঁ, যে আমরা বাসে ভাবে চলবে রোডে। এখানে তো সাইবার অ্যাটাক হয়ে মানে সারা পৃথিবীতে 3 লাখ কম্পিউটার একসাথে there are ways to, দেখেন 80% of the cyber attacks এর কারণ কিন্তু হিউম্যান ফ্যাক্টর। যে কোনো সাইবার অ্যাটাক কিন্তু ইনিশিয়েট হয় কিন্তু মানুষের জন্য। আমি সেই জায়গাটাই শুনবো আপনার কাছে যে কিভাবে আমরাও আসলে সাবধান হতে পারি, তা নিয়ে তো কথা চলছেই। মানে হয়তো সাবধানতা বাড়লে অ্যাটাকের তীব্রতা কমে আসবে, কিন্তু আমি তার আগে প্রশ্ন করতে চাই ফারুক মঈনুদ্দিন আপনাকে যে আমরা কতটা প্রস্তুত এই প্রসঙ্গে? ব্যাংকগুলোর কথা বাংলাদেশ ব্যাংকের ঘটনার পর থেকেই বারবার আসছে। এ দফায় কি আমরা আসলে একরকম নিরাপদ ছিলাম? আসলে ব্যাংকিং ব্যবস্থায়ও কি লিনাক্স অপারেটিং সিস্টেম আমাদেরকে রক্ষা করলো? আমি প্রবীর সরকারের কথার সাথে জাস্ট ওনার কথার সুর মিলে যেটা বলতে চাই, উনি একটা কথা বলেছেন যে হিউম্যান ফ্যাক্টর। আমাদের সিস্টেমে যেটা আছে সেটা দুটো সাইড আছে, একটা হচ্ছে হিউম্যান, একটা হচ্ছে মেশিন, দ্যাট ইজ সিস্টেম। এখন হিউম্যান ফ্যাক্টর কথা উনি যেটা বললেন সেটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের দেশে। যদি আপনি ব্যাংকিংয়ের কথা বলেন, আমরা মনে করেন আমরা গত 2 দশক ধরে খুব এক্সটেন্সিভলি কম্পিউটারের অথবা সিস্টেম বেসড ব্যাংকিং করছি। তার আগে ছিল ম্যানুয়াল অথবা পার্শিয়ালি ম্যানুয়াল কিংবা পার্শিয়ালি মেকানাইজড কিংবা সিস্টেম বেসড। কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে গত 10 বছর কিংবা 5 বছর ধরে আমাদের ব্যাংকিং কার্যক্রমের বিশাল একটা অংশ সিস্টেম বেসড হয়ে গেছে। এটা হচ্ছে একটা জিনিস। ব্যাংক যদি শুধু উইদিন দ্য ওন ব্যাংক যদি পরিচালনা করে তাহলে এটার রিস্কটা কম থাকে, কিন্তু এখন সেটা সম্ভব না। এখন গ্লোবালাইজড ভিলেজে এখন সবগুলো ব্যাংকের সাথে সম্পর্ক আছে, পেমেন্ট সিস্টেমস আছে, কার্ড আছে, অনেকগুলো ব্যাংক আছে, তার মধ্যে ওয়েবে ঢুকতে হবে, অনেকগুলো বিষয় আছে। সুতরাং নাও উই আর এক্সপোজড, এখন আমরা এক্সপোজড, ওয়ার্ল্ডের সাথে এক্সপোজড। আচ্ছা, এখন যদি আপনি অনেক দাম দিয়ে একটা সফটওয়্যার তৈরি করেন কিংবা কেনেন, সেটাকে আপনি স্থাপন করলেন আপনার জায়গায়, কিন্তু ব্যাপারটা এরকম কেমন জানেন? মনে করেন একটা খুব দামি একটা মেশিনারিজ কিংবা দামি একটা সম্পদ আপনি রাখলেন, কিন্তু চারপাশের ঘরের বেড়াগুলো কিন্তু খুব দুর্বল। আমাদের অবস্থা কিন্তু এক্স্যাক্টলি তাই। আমি জানি না আমার সাথে এখানে সিস্টেমস, আমি তো টেকনিক্যাল ব্যাপারগুলো বুঝি না। বেড়াগুলো হচ্ছে সুরক্ষা, বেড়াগুলো হচ্ছে প্রোটেকশন, যেটা আমরা খুব বেশি সময় আমরা এটা মাথায় রাখি না। আমরা ভাবি যে আমরা একটা সফটওয়্যার কিনেছি, ইট শুড বি ফুল প্রুফ। এটা কখনোই হওয়া উচিত না, বিকজ আপনি রেগুলার আপডেট থাকবে। আপনি এই যে হ্যাকারদের কথা বলছেন, হ্যাকাররা কিন্তু আমাদের চেয়ে বেশি ইনভেস্ট করে ফর হ্যাকিং। সুতরাং হ্যাকাররা যে ইনভেস্ট করে আমাদেরকে তার চেয়ে বেশি ইনভেস্ট করতে হবে। এইখানে আমাদের একটা ঘাটতি আছে। গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট একটা ইয়ে হয়ে গেছে, এটার উপরে আপনার একটা পেপার প্রেজেন্ট হয়েছে। সেখানে আমরা যে তথ্য দেখলাম, যে স্ট্যাটিস্টিক্স দেখলাম, এটা ভয়াবহ। কোনটাকে ভয়াবহ বলছেন? এই যে বাংলাদেশ ব্যাংকের সাইবার নিরাপত্তা বিষয়ে 28% ব্যাংক কর্মকর্তা খুবই অজ্ঞ, 22% অজ্ঞ, আর সামান্য ধারণা রয়েছে 20%। 50% আসলে কোনো ধারণাই নেই। তাহলে এটাই তো ভয়াবহ, রাইট? আমি সেই কথা বলছি। আমরা যারা বাংলাদেশের প্লেনগুলোতে উঠি, প্রথমে একটা কথা বলা হয়, আপনি ফ্লাইট ছাড়ার আগে একটা তো বলা হয় না, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাইন্নাল্লাহ গফুর রহিম। এটার বাংলা বলা হচ্ছে যে পবিত্র মহান আল্লাহ, যিনি এটাকে আমাদের বশীভূত করেছেন, যদিও আমরা তাকে বশীভূত করতে পারতাম না। এক্স্যাক্টলি আমরা যে জিনিসটা নিয়ে এসেছি, বিশাল একটা জিনিস নিয়ে এসেছি, ইট ইজ গিভিং আস এ কমফোর্ট, কিন্তু এটাকে আমরা বশীভূত করার শিখতে হবে। এটা নাহলে এটা ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে যাবে, তাই না? ব্যাংকের জন্য দে আর গিভিং আস এ কমফোর্ট,
টু ডু এভরিথিং ভেরি ইজিলি। আমরা যখন লেজার সিস্টেমে ছিলাম, এখনকার যুগে লেজার সিস্টেম জানে না, সবাই সিস্টেম বেসড। এই বিশাল জিনিসটাকে যদি ফ্র্যাঙ্কেনস্টাইন করতে না হয়, তাহলে আপনাকে তাকে বশীভূত করতে শিখতে হবে। এই বশীভূত করতে শেখার জন্য কিন্তু আপনার প্রোটেকশনটা দরকার। আবার সরকারের তরফ থেকে কালকেই বোধহয় এই তথ্য দেওয়া হলো যে 30,000 কোটি টাকা খরচ হয়েছে এই এই নিরাপত্তা পর্যন্ত নিশ্চিত করতে। না, শুধু নিরাপত্তা নিশ্চিত, এটা পুরো আইটি ইন্ডাস্ট্রিতে আপনার রাইট, এটা শুধু নিরাপত্তার জন্য না। যদি নিরাপত্তার জন্য 30,000 কোটি টাকা হতো, তাহলে আমি বুঝতাম যে কিছুটা হচ্ছে। এটা টোটাল আইটি সেক্টর খরচ হচ্ছে, নট অনলি নিরাপত্তা। আমি একটা বিরতির পর এই প্রসঙ্গটাতে, কারণ আমার মনে হয় অধ্যাপক মাহফুজুল ইসলাম, প্রবীর সরকার দুজনই সেই জায়গাটিতেও জোর দিতে চাইছিলেন যে ক্রমাগতভাবে আসলে নিজেদেরকে প্রস্তুত করা ব্যাংকিং খাতেও, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি বলছিলেন দর্শক থাকুন রাজকাহনে, টেলিভিশনে, ফেসবুকে আপনাদের মন্তব্য লিখুন, প্রশ্ন পড়ে শোনানো হবে। রাজকাহনে অধ্যাপক মাহফুজুল ইসলাম, আপনারা বলছিলেন যে ক্রমাগত প্রস্তুতি হ্যাকারদের চেয়ে এগিয়ে থাকাটা জরুরি, মানে ব্যক্তির প্রস্তুতিটা কতটা জরুরি সেক্ষেত্রে? ব্যক্তি না প্রতিষ্ঠানকে প্রস্তুত থাকতে হবে? বাংলাদেশের ব্যাংকগুলোকে মাথায় রেখেই যদি বলেন। আচ্ছা, আমি আরেকটু আগের থেকে একটু শুরু করি। আসলে আমরা যদি আইটি দিকে, আমরা সব জায়গায় আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে আইটিকে আমরা ইমপ্লিমেন্ট করতেছি, আমরা পেপারলেস ওয়ার্ল্ডের দিকে যাচ্ছি, যেটা আমি আগে বলতেছি, যেটা বাংলাদেশ দ্রুতবেগে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে অন্য অন্য টেকনোলজির সাথে আইটি টেকনোলজির ডিফারেন্সটা হচ্ছে, আইটি টেকনোলজি হ্যান্ডেল করার জন্য বা আইটি টেকনোলজিটা পরিচালনা করার জন্য বিভিন্ন ডোমেনে এক্সপার্ট দরকার, এবং সেই এক্সপার্টাইজে যদি কোনো জায়গায় ঘাটতি থাকে, তাহলে সেই ঘাটতিটা কিন্তু মিট আপ করাটা খুব একটা সহজ না, এবং সেটা বড় ধরনের ডিজাস্টার ডেকে আনতে পারে, যেটা হ্যাকিংয়ের ক্ষেত্রে ঘটে থাকে। দ্বিতীয়ত যদি দেখতে যাই, আমরা কিন্তু সফটওয়্যার ব্যাংকিংয়ের ক্ষেত্রে বলেন, ব্যাংকিং একটা বড় সেক্টর এই কারণে, কারণ এটা ফাইন্যান্স জড়িত। আপনি ব্যাংকিং, আমাদের সফটওয়্যারগুলি আছে, আমরা সফটওয়্যার কিন্তু একটা ব্যাংক থেকে কিনে আনতেছি বাইরে থেকে, এবং যখন এই সফটওয়্যারগুলি ডেভেলপ করতেছে, তখন কিন্তু এখানে কিন্তু অনেকগুলি বাগস থেকে যাচ্ছে, মানে ভুল থেকে যাচ্ছে, ভালনারেবিলিটি থেকে যাচ্ছে সফটওয়্যারের ক্ষেত্রে। এবং আবার যখন আমরা হার্ডওয়্যার কিনতেছি, তখন কিন্তু হার্ডওয়্যারের ডিজাইনও ভালনারেবিলিটি থেকে যাচ্ছে কিছুটা। আবার এই হার্ডওয়্যারগুলি সেট আপ করার জন্য আমার উপযুক্ত লোক দরকার, সফটওয়্যারগুলি সেট আপ করার জন্য উপযুক্ত লোক দরকার, এবং এখানে স্পেশালাইজড নলেজ দরকার। আমি যদি একটা একটা করে ঢুকছে, তাতেও ভালনারেবিলিটি বাড়ছে। এখন আমি যদি দেখি, আমাদের ব্যাংকে যখন লোক নেওয়া হয়, আইটি লোক নেওয়া হয়, তখন কিন্তু আইটি লোক নেওয়া হয়, ওখানে কিন্তু সিকিউরিটি স্পেশালিস্ট নেওয়া হয় না। এবং আমার জানা মতে বেশিরভাগ ব্যাংকে কিন্তু সিকিউরিটি ব্রাঞ্চ নাই। যখন আইটি এত দূরে এগিয়ে যাচ্ছে, ব্যাংক যখন পেপারলেস হয়ে যাচ্ছে, তাহলে আইটির সবচেয়ে বড় শত্রু কিন্তু ক্রাইম, মানে সাইবার ক্রাইম। স্যার, এমনি থেকে আমাদের দেশে সিকিউরিটি প্রফেশনাল তৈরি হচ্ছে, মানে সাইবার সিকিউরিটি প্রফেশনাল আপনারা যা পড়ান, তাতে কি সাইবার সিকিউরিটি প্রফেশনাল তৈরি হয়? আসলে যদি ওইটা বলতে চাই, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, আমরা ইউনিভার্সিটিতে কিন্তু জেনারেল নলেজ দিয়ে থাকি। সেখানে কিন্তু আইটি সম্বন্ধে আমি পড়াচ্ছি, কিছু হার্ডওয়্যার সম্বন্ধে পড়াচ্ছি, সফটওয়্যার সম্বন্ধে, সিকিউরিটি। আমার সময় কিন্তু 4 বছর, এবং 4 বছর মানে আমি কিন্তু ব্রেথ অফ নলেজ দিচ্ছি, নট ডেপথ অফ নলেজ। কিন্তু ওই ব্রেথ অফ নলেজ দিয়ে সিকিউরিটি ম্যানেজ করা সম্ভব না। কেউ যদি সিকিউরিটি স্পেশালিস্ট হতে চায়, তাকে সিকিউরিটিতে আমাদের পড়াশোনা করতে হবে। বাংলাদেশে সম্ভব সেটা কয়েকজন হয়তো নিজ উদ্যোগে বিভিন্ন ধরনের সার্টিফিকেশন নিজের মতো করে আসছে, কিন্তু এখনো কিন্তু আমাদের ওইভাবে একটা ইন্ডাস্ট্রি, মানে ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক দাঁড়ায়নি, দক্ষতারও একটা সংকট আছে, সংকট হয়ে গেছে। আচ্ছা, আমি এখন যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এক হচ্ছে ব্যাংকিং সেক্টরগুলিতে যদি দেখতে যাই বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলি দেখতে যাই, আমাদের কিন্তু সিকিউরিটি আলাদা ব্রাঞ্চ কিন্তু নেই। এটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে, যদি আপনি যদি দেখতে যান, আমি হয়তো বলবো যে আমাদের যেসব প্রতিষ্ঠান আইটিতে অনেক দূর এগিয়ে গেছেন, তাদের কারোরই কিন্তু আইটি পলিসি ওয়েল ডিফাইন না। কেউ হয়তো বলতেছেন আমাদের আইটি পলিসি আছে, যেমন আমি যদি এখন বলতে চাই, বাংলাদেশ ব্যাংক আইটি পলিসির জন্য একটা গাইডলাইন দিয়েছে। এখন এই গাইডলাইন ফলো করে আইসিটি পলিসি ডেভেলপ করা, এটি কিন্তু কোন ব্যাংকই কিন্তু পারফেক্টলি আইটি পলিসি ডেভেলপ করে। এখন বাংলাদেশ ব্যাংকই সেটা বলছে যে কেউ ফলো করছে না, তারা আবার রিভিউ করবে। আচ্ছা, তাহলে যদি আইটি পলিসি যদি ডেভেলপমেন্ট না করে, তাহলে সিকিউরিটি মেইন জায়গাটা হচ্ছে কিন্তু কমপ্লায়েন্স, এবং সেই কমপ্লায়েন্সটা মেইনটেইন করবে সিকিউরিটি স্পেশালিস্টরা, ইঞ্জিনিয়াররা। একদিকে সিকিউরিটি স্পেশালিস্ট নেই, অপরদিকে কমপ্লায়েন্সও মেইনটেইন করা হচ্ছে না। একদম পরিষ্কার, কমপ্লায়েন্স শব্দটা বলা মাত্র মানে আগুন লাগা বন্ধ করতে, ছাদ ভেঙে পড়া বন্ধ করতে যেমন অফিসটাকে সুরক্ষিত করতে হবে, তার সাইবার স্পেসটাও নিশ্চয়ই সুরক্ষিত করতে হবে। প্রবীর সরকার, আপনি বলছিলেন যে এগিয়ে থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে, আগে প্রস্তুত থাকতে হবে, ব্যক্তিকে প্রস্তুত থাকতে হবে, সেদিকটা মাথায় রেখে যদি বলেন। আমি মনে করি যে এই কম্পিউটার, আইটি কিংবা সাইবার সিকিউরিটি,
এই জিনিসটা নিয়ে আমরা একটু কথা বলি, এটা খুব কঠিন ভাবে। এই জিনিসটা বন্ধ করতে হবে প্রথমে। আমি মনে করি এটা খুব সহজভাবে দেখা উচিত। এই র্যানসামওয়্যারের ঘটনা, এই যে ওয়ানাক্রাই, এটা কিন্তু বেহুলা লক্ষিন্দরের গল্পের সাথে কিন্তু একটা প্রচন্ড মিল আছে। হ্যাঁ, সো আই লুক এট ইট লাইক দ্যাট, যে ওইখানে যদি ফুটাটা না থাকতো তাহলে কিন্তু কিছুই হতো না। হ্যাঁ, মানে বেহুলার ভাসতে হতো না লক্ষিন্দরকে নিয়ে। তো এই ধরনের ঘটনা কিন্তু আমাদের মিতেই কিন্তু অনেক আছে। খুব সাধারণ গল্প নিয়ে বা খুব সাধারণভাবে যদি দেখেন, আমি মনে করি যে আমি অত্যন্ত পজিটিভ মাইন্ডেড একটা লোক বাংলাদেশের আইটি নিয়ে, এবং আমি বিশ্বাস করি যে এই যে এত কথা হচ্ছে যে এই চলে যাবে, গতকালকে রিপোর্ট এসছে যে বাংলাদেশের ব্যাংকগুলোতে দক্ষ লোক মানে 50%-এর উপর লোকজন তারা জানে না। ব্যক্তির দায়িত্ব, আমি আপনাকে এই প্রশ্ন করতে চেয়েছিলাম। তো এখন 50% নাকি আমাদের ব্যাংকাররা সাইবার সিকিউরিটি সম্পর্কে অজ্ঞ, সেটা কি খুব ভয়াবহ তথ্য? আপনি কি মনে করেন যে এই একটি অফিসে ব্যাংক, আমরা এই জন্য বলি যে বাংলাদেশ ব্যাংকের ঘটনার পরে ব্যাংক এখন সবার সামনে একটা টার্গেট। আপনি যে কোনো কর্পোরেট ধরেন, হ্যাঁ, আমরা যদি এটা থেকে ফোকাসটা, আমাদের অফিসটাই ধরেন, আপনাদের অফিসটাই ধরেন, আপনি যদি ফোকাস থেকে সরে যান তাহলে কিন্তু প্রবলেমস গুলো বড় হবে। আপনি যে কোনো একটা কর্পোরেট অফিস ধরেন, সেখানে যারা কাজ করতে আছে সবাই কি আইটি স্পেশালিস্ট হবে নাকি? এটা সম্ভব না। ওখানে একটা আইটি ডিপার্টমেন্ট থাকবে এবং একটা সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্ট থাকবে। দুইটাকে কিন্তু মিলালে চলবে না। মূল ধারার আইটি, হার্ডওয়্যার সফটওয়্যার, এটা হলো একটা পার্ট, সিকিউরিটি ইটসেলফ ইজ আনাদার পার্ট। এখন সিকিউরিটি যদি পলিসি ডিজাইন করে দেয়, সেটার জন্য আপনার সফটওয়্যার আছে, ফায়ারওয়ালস আছে, বিভিন্ন রকম সলিউশন আছে, এবং দ্যার ইজ সামথিং কল্ড অ্যান আইটি কালচার এন্ড অ্যান আইটি হাইজিন। এই জিনিসগুলো আমাদের দেশে প্রচলন করতে হবে। হাইজিন কিন্তু শুধুমাত্র আমি খাওয়ার আগে হাত ধুলাম আমার ডায়রিয়া হবে না, দ্যাট ইজ নট হাইজিন। আপনার কিন্তু ডিজিটাল হাইজিন আছে। সো এই জিনিসগুলো কিন্তু ছোট ছোট জিনিস। কোন ফাইল আমি খুলবো, কোন ফাইল আমি খুলবো না, কোন সাইটে আমি যাব, কোন সাইটে আমি যাব না। দেখেন, ইন্টারেস্টিংলি আপনার আইটি ম্যানেজার বা সিকিউরিটি অফিসার যদি আপনাকে ডিফাইন করে দেয় যে এই সাইট থেকে আপনার মেল আসতে পারবে, বাকিগুলো আসবে না, আগে তারা যাচাই করবে তারপরে ছাড়বে, সেটাও সম্ভব। মানে একদম বন্ধ করে ব্ল্যাক লিস্টিং করা সম্ভব, হোয়াইট লিস্টিং করা সম্ভব, গ্রে লিস্টিং করা সম্ভব। মানে তার মানে আপনি বলছেন আসলে প্রতিষ্ঠানকে ম্যানেজ করতে হবে যে তার কম্পিউটার দিয়ে কোথায় যাওয়া যাবে, ওটাকে সেন্ট্রালাইজ করা দরকার, এবং সেখানে দক্ষ লোক দরকার। সেটা দক্ষ লোক আমাদের নেই, সেটা আমি স্বীকার করি। আর অধ্যাপক মাহফুজুল ইসলাম বলছেন দক্ষ লোক নেওয়াই হচ্ছে না, মানে সিকিউরিটি স্পেশালিস্ট নেওয়াই হচ্ছে না, লোকও নাই। তাহলে ব্যাংকাররা 50% সাইবার সিকিউরিটি সম্পর্কে অজ্ঞ, সেটা তো কোনো সমস্যা? এটা আমার কাছে কোনো চ্যালেঞ্জ মনে হয়নি। তাদের তো আসলে সিকিউরিটি তাদের দোষ না, সবাইকে তো সিকিউরিটি সম্বন্ধে জানতে হবে না। সিকিউরিটি একটা টিম থাকবে, তারা সিকিউরিটি পলিসি করবে, তারা সবাইকে বলে দিবে এইভাবে কম্পিউটার ইউজ করতে হবে। অন্য সবাই আমার এত কিছু খোলা থাকবে কেন? আমার অফিসে তো খোলা নেই কিছু। আপনি আমার চাইলেই আমার অফিসে আপনি গিয়ে আপনি আমার ওয়াইফাই ঢুকতে পারবেন না, সেটা পলিসি অনেক কিছু বন্ধ। তা আপনি যদি হাইজিন প্র্যাকটিস করতে পারেন তাহলে ওয়াই নট দ্য ব্যাংকস? আমার মনে হয় যে ওদের একটা সেন্ট্রাল পলিসি, যে পলিসির কথা ওনারা বলছেন, সেই পলিসির ফোকাসটা রং। আমার মনে হয় দে নিড আ ওয়ার্কেবল পলিসি এবং দে নিড আ ভেরি ইজি এন্ড আন্ডারস্ট্যান্ডেবল পলিসি। আমি এখানে ফারুক মঈনুদ্দিন আপনার কাছে আসতে চাই যে বিআইবিএম বলুন, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাংকগুলো মিলে তো অনেক দিন ধরে এই সাইবার সিকিউরিটি নিশ্চিত করতেও কাজ করছে। তো তাহলে এই ভুলগুলো হয়ে গেল কি করে? মানে এই ভুলগুলো চলছে কি করে যে সিকিউরিটি প্রফেশনালস নেই ব্যাংকগুলোতে এখনো, এবং ব্যাংকগুলো ব্যাংকারদের যে আসলে সিকিউরিটি মেইনটেইন করতে হবে না, এই আন্ডারস্ট্যান্ডিং কি তাহলে বিআইবিএম এরও নেই? যে কারণে বিআইবিএম এরকম একটি তথ্য সাংবাদিকদের হাতে দেন যে ব্যাংকাররা অজ্ঞ। আমি বলি, বিআইবিএম কিন্তু এটা তাদের তৈরি কোনো কিছু নয়। বিআইবিএম কিন্তু তথ্য সংগ্রহ করছে ব্যাংকগুলো থেকে। তারা নর্মালি কি করে, তারা একটা স্টাডি করে। তারা স্টাডি করতে গেলে তারা বিভিন্ন সবগুলো ব্যাংকে তারা কোয়েশ্চেনের পাঠায়। সেই কোয়েশ্চেনের কেউ খুব সিরিয়াসলি তারা এটা ফিল আপ করে পাঠায়, আবার কেউ কোনো দায় সারা ভেবে পাঠায়। অনেক সময় একটু ইন্টারাপ্ট করি, এই যে 50% ব্যাংক কর্মকর্তা এখনো জানেন না সাইবার হামলা থেকে কিভাবে নিরাপদ থাকতে হবে, এটা পড়ে আমি ভীষণ আতঙ্কিত বোধ করেছিলাম। এখন মনে হচ্ছে সাইবার হামলা থেকে কিভাবে নিরাপদ থাকতে হবে এটা ব্যাংকারদের জানার কথা। এক্স্যাক্টলি রাইট। এই 50% কি আইটি ডিপার্টমেন্টের লোক না? না, সেটা উনি ব্যাংকার বলছেন, আপনারা আইটি বলছেন, তাদেরও সবাইকে জানার দরকার নেই না, তাও দরকার। আমি যেটা বলতে চাইছি সেটা ব্যাংক কর্মকর্তা বললে কিন্তু ইউ আর টেকিং দ্য হোল ব্যাংকার্স। আমরা কিন্তু ব্যাংকারদের আইটি সিকিউরিটি সবাই জানতে হবে এমন কোনো কথা নেই। প্রত্যেকটা ব্যাংকের একটা আইটি ডিপার্টমেন্ট থাকে, তাদের একটা স্পেশালিস্ট সাইট থাকে যারা সিকিউরিটি সাইটটা দেখবে। নেচারালি এটা একটা আইডিয়াল সিচুয়েশনে এটাই তো হইতে হবে, কিন্তু তার অর্থ এই নয় যে ব্যাংকারদের সবাইকে আইটি সিকিউরিটি সম্বন্ধে জানতে হবে, ব্যাংকার সবাই আইটি সম্পর্কে জানতে হবে, এটার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের সকল ব্যাংকে কি এটা নিশ্চিত করা গেছে যে একটা আইটি ডিপার্টমেন্ট আছে আলাদা করে এবং তারা সিকিউরিটি ইনশিওর করছে? সবগুলো ব্যাংকে এটা নিশ্চিত করা যায়নি।
কিছু কিছু ব্যাংকে নিশ্চিত করা গেছে। কিছু কিছু ব্যাংকে মনে করেন, আমি আমার ব্যাংকের কথা বলি, আমার ব্যাংকে আমাদের ল্যাপটপে কিংবা আমরা যারা একটু হাই অফিসার্স আছে তাদের ল্যাপটপ বাদ দিয়ে সাধারণ ব্যাংকারদের প্রত্যেকের ল্যাপটপ কিংবা একটা ডেস্কটপ থাকে। তাদের প্রত্যেক ডেস্কটপ এবং ল্যাপটপে আপনার পেন ড্রাইভ ডিসেবল করা আছে, সুতরাং তারা কোনো পেন ড্রাইভ ঢুকাতেই পারবে না, অথবা পেন ড্রাইভ এখানে ইনসার্টই করতে পারবে না। ইনসার্ট করলে এখান থেকে কিছু বেরোবে না। তার অর্থ হচ্ছে এখানে নিশ্চিত করা হচ্ছে যে কোনো কিছু যাতে বাইরে থেকে না ঢোকে থ্রু পেন ড্রাইভ আর হোয়াট এভার ইট ইজ। এবং অনেক কিছু ব্যাপারে বিভিন্ন ব্যাংকের এই সাইটগুলো যখন নিশ্চিত করা যায় কিংবা এই নিষেধাজ্ঞাগুলো আরোপ করা যায় এবং সেটা নিশ্চিত করা যায় যেটা মানা হচ্ছে, সেটা হচ্ছে আইডিয়াল সিচুয়েশন। তার মানে আমাদের বাংলাদেশে ব্যাংকিং খাতটা ডিজিটালাইজড হয়ে গেছে, মানে মূলত আপনি বলছিলেন কম্পিউটার ঢুকে গেছে সর্বত্র, কিন্তু কম্পিউটারগুলোকে মানে নিরাপদ করবার, মানে আপনি যেটা বলছিলেন যে বেড়াগুলো আমি তৈরি করেছি, আমি অনেক দাম দিয়ে সফটওয়্যার কিনেছি, অনেক দাম দিয়ে হার্ডওয়্যার কিনেছি, সবকিছু কিনেছি, কিন্তু আমি বেড়াগুলো মজবুত করে তৈরি করে নিই। এইটাই আমাদের সমস্যা। আমার মনে হয় এটা ওনারা আছেন, এটা তাহলে আসলে আমাদের তার মানে তেমন কোনো প্রস্তুতি নাই বড় ধরনের সাইবার হামলা ঠেকাতে। যদি ওভারঅল বলেন, হ্যাঁ এই মুহূর্তে হয়তো প্রস্তুতি নেই, আমি তাই বলবো। কিন্তু সৌভাগ্যবশত আমরা বিভিন্ন জায়গা থেকে অত বেশি গ্লোবালাইজড হইতে পারে নাই বলে হয়তো এখনো পর্যন্ত আমাদের উপর আসে নাই, কিন্তু যে কোনো মুহূর্তে সেটা ভাবার কোনো সুযোগ আছে। এইবারের ঘটনার পরে আমরা দেখলাম যে আমরা আবারও বিশ্ববিখ্যাত হয়ে উঠলাম, কারণ প্রত্যেকে এটা উল্লেখ করছে যে এই ল্যাজারাস গ্রুপের সবচেয়ে বড় খ্যাতির কাজ হচ্ছে তারা বাংলাদেশে 8 কোটি 10 লাখ ডলার ব্র্যান্ডিং এর সংকট। এটা আমাদের ন্যাশনাল ব্র্যান্ডিং এর সংকট হয়ে দাঁড়াচ্ছে। এটা আমার এখানে একটু জিনিস আপনি হাসছিলেন যে আমাদের কোনো প্রস্তুতি নাই। না প্রস্তুতি নাই, এটা সত্য। এখনো কেন ব্যাংকগুলো টিকে আছে জানেন? আমি আপনাকে মূল কথাটা বলি। স্যার আসলে ওনারা তো না ডেফিনেটলি ওনারা কিন্তু জিনিসটা যেভাবে দেখেন, ওনারা ওভারঅল ওনাদের পার্টটা কিন্তু অ্যাকচুয়ালি বাজেটারি পার্টে আসবে। টেকনিক্যাল সাইডে আমার অবজারভেশন যেটা, আমি ব্যক্তিগতভাবে যেটা দেখি, ব্যাংকগুলো এখনো ইন্টারনেটে যায়নি, ইন্ট্রানেটে কাজ করে। You see, all the banks are working on an intranet basis. তারা লোকাল এরিয়া নেটওয়ার্কে কমিউনিকেশন করে। ইন্টারনেটে তারা সংযুক্ত না বলেই তারা এখন পর্যন্ত সেফ, কিন্তু they have to go. এটা কিন্তু it is just a temporary phase. ব্যাংকগুলো যেতে হবে, কারণ এখন আমাদের কার্ড এভাবে হচ্ছে না, ই কমার্সের কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, কিন্তু এগুলোর জন্যই আমাদের কিন্তু ইন্টারনেটে যেতে হবে। যে মুহূর্তে বাংলাদেশ ইন্টারনেটে গেল, ব্যাংক কিন্তু ইন্টারনেটে তো একরকম, কারণ যদি আমি আন্তর্জাতিক মেইন সিস্টেম যায়নি, ট্রানজাকশন করি না ইন্টারনাল সিস্টেম যায়নি। ঠিকই বলেছেন। এই যে উনি যে কথা মানে বলছেন, বাংলাদেশ ব্যাংক তো সেখানেই মানে বাংলাদেশ ব্যাংক বিপদে পড়লো, মানে যে মুহূর্তে ইন্টারনেটে গেল সুইফটে ওই মুহূর্তে টাকাটা মানে বিপদে পড়ে গেল। না যে ই কমার্সের কথা বলছেন, অধিকাংশ জায়গায় ই কমার্স কিন্তু ব্লক থাকে, আনলেস ইউ আস্ক ফর ইট। ই কমার্সটা আমাদের এখানেও তো, আমারটাও তো বন্ধ থাকে। খুলে বলতে বিদেশে গেলে আমি একটা সকল ব্রাঞ্চও হয়তো ইন্টারন্যাশনাল ট্রানজাকশন, না ওটা তো বাদই দিলাম। আপনি বিদেশে গেলে ই কমার্স গুলো ব্লক করা থাকে যাতে আমি কোনোভাবে এক্সপোজ না হই। আমি কোন একটা স্পেশাল ট্রানজাকশন করব, আমি রিকোয়েস্ট করি ভাই আমি এটা করব, একটু খুলে দাও। ওরা বলে এতক্ষণের জন্য খুলে দিলাম, আবার বন্ধ করে দিবে আবার। সুতরাং সেটা তো তাহলে আমরা আমাদের মতো করে একটা না ইট ইজ আ টেম্পোরারি ফেজ, এটা চেঞ্জ করতে হবে। কারণ এটা হয়তো একটা টেম্পোরারি সলিউশন, যেহেতু আমরা চাইনি এই পর্যায়ে, তারা ইন্টারনেটের ভিতরে থেকে যাচ্ছে, যেতে হবে বাইরে থেকে একটা ঠেকানো যায়। কিন্তু এইটা আসলে কোনো সলিউশন না, এটা কোনো ক্যালকুলেটেড স্টেপ। ইন্টারনেটে যেতে হবে, ওয়ার্ল্ড যেভাবে এগিয়ে যাচ্ছে থাকতে পারবে না। এখন ইন্টারনেটে যেতে হলে আমাদেরকে ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে। যতদিন না যাচ্ছে ততদিন তো দরজা যতক্ষণ পারা যায় বন্ধ রাখা ভালো। বন্ধ রাখছি আমরা, তাই বললাম। বাই দিস টাইম আপনি অনলাইনে অনেক দূর এগিয়ে আসছে, এটা খুব আশার কথা, যদি ইন্টারনেটের ভিতরেই আছে। এখন যেহেতু অনেক দূর এগিয়ে আসছে, বাদ বাকি আরও এগিয়ে যাবে, এবং তারা সেই সিকিউরিটি মেজারমেন্টগুলি নিয়েই এগিয়ে যাবে, সেটা আশা করি খুব শীঘ্রই হবে। বাট তারপরেও কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে এরপরেও যে বন্ধ থাকবে হ্যাকিং, তা কিন্তু না। হ্যাকিং এর সাথে সিকিউরিটি ইঞ্জিনিয়ারদের প্রতিযোগিতা এটা যুগ যুগ ধরে চলবে এটা, এবং এরপরে ব্যাংক থেকে চুরি হবে। এবং বিদেশে যে ব্যাংকটা বললাম, যে বিদেশে কিন্তু অনেক সিকিউরিটি মেজারমেন্ট নেওয়া হয়, এবং এই ধরনের কিন্তু অস্ট্রেলিয়ার একটা ব্যাংকের কথা বলতে, অস্ট্রেলিয়ার ব্যাংকের 2 বছর আগে কিন্তু অনেক ডলার হ্যাকার নিয়ে চলে গেছে। ব্যাংকে তো প্রথম দিকে বলে নাই, কিন্তু পরে কিন্তু ডিসক্লোজ হয়ে গেছে। এখন এইটা কিন্তু চলতেই আছে, তবে তারা কিন্তু সিকিউরিটি মেজারমেন্ট কিন্তু যথেষ্ট নিয়েছে, তারপরে কিন্তু হয়ে আসছে। আজকে যদি আপনি কোশ্চেনটা বলেন, আজকে কিন্তু শুধুমাত্র বাংলাদেশে অ্যাটাকটা হয়নি, বাংলাদেশে তো কম হয়েছে কম্পারেটিভলি, অন্য দেশে বেশি, বাংলাদেশে কম হয়েছে। কারণ ওইটা যে বলা হলো যে একটা ইন্টারনেট, আরেকটা হচ্ছে যে আমাদের কিন্তু সার্ভারগুলি ইউনিক্স বেসড,
লিনাক্স এর মাধ্যমে, রেড হ্যাট লিনাক্স এর মাধ্যমে চলতেছে। এই দুটো এটা কারণে যেহেতু এবার যেহেতু একটা হয়েছে কিন্তু মাইক্রোসফট, হ্যাঁ, যে কারণে কিন্তু কিছুটা বাংলাদেশ কিন্তু সেফ পজিশনে আছে, অন্য দেশের মতো এতটাই হয়নি। কিন্তু এরপরেও কিন্তু যে জিনিসটা হচ্ছে যে আমরা যে সফটওয়্যার বা হার্ডওয়্যার যেগুলি কিনতেছি সেগুলি কিন্তু একদম মানে ভুল পূরণ না, যে মানে ভুল নাই তা কিন্তু না। আমি একটা বিরতির পর ফিরে ফারুক মঈনুদ্দিন আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলেছিলেন যে যেই সফটওয়্যার গুলো কিনছি সেগুলোকেও তো ক্রমাগত আসলে আপডেট করবার একটা ব্যাপারও থাকে। দর্শক থাকুন রাজকাহনে। এলাম রাজকাহনে। অধ্যাপক মাহফুজুল ইসলাম, আপনার কাছে যেটা জানতে চাই, ফারুক মঈনুদ্দিন এই কথাটা তুলেছিলেন যে আমরা কোটি কোটি টাকা দিয়ে মানে দামি সফটওয়্যার কিনছি বা সিকিউরিটি সফটওয়্যারও কিনছি, কিন্তু সেটা যে আপডেট করব রেগুলারলি সেটা করার মতো বা সেটা মানে তাল মিলিয়ে চলতে হবে সেটা আমরা মাথায় রাখছি না। আমি এর সঙ্গে একটা প্রশ্ন জুড়ে দিতে চাই যে আপনি যে কথাটা বললেন যে আমাদের সেরকম সিকিউরিটি এক্সপার্ট দক্ষ মানুষও নাই, তাহলে আসলে এই তাল মিলিয়ে চলা কি করে? কারণ তার মানে বারবার বিদেশি কনসালটেন্ট আনবো আর তাল মিলিয়ে চলবো। আচ্ছা, এখানে যে জিনিসটা হচ্ছে যে আমি আসলে সম্পূর্ণ একমত না যে আমরা যখন দামি সফটওয়্যার কিনতেছি সেটা মেইনটেনেন্স হচ্ছে না। আমাদের মেইনটেনেন্সটা কন্ট্রাক্ট পিরিয়ড থাকে এবং সেই পিরিয়ডের মধ্যে কিন্তু আমরা কিন্তু আপডেট করতেছি। এখন কোশ্চেনটা হচ্ছে যে আপডেট করার আগেও অ্যাটাক হয়ে যেতে পারে, সেটা একটা কোশ্চেন। আর দ্বিতীয় যে কোশ্চেনটা আসছে যে অনেক সময় দেখা যায় আমরা যখন কোনো বিদেশি সফটওয়্যার কিনে নিয়ে আসি এবং সেই সফটওয়্যার যখন যখনকার ইনসিডেন্ট ঘটে যায় তখন কিন্তু ওই কোম্পানি ওই রেসপন্সিবিলিটি নিতে চায় না, তারা আমাদের উপর দোষ চাপাই দিতে চায় যে আমরা এটা করে দিই এটা করে দিই যে কারণে এটা হচ্ছে। আচ্ছা, কাজেই ওইটা ভিন্ন একটা ইস্যু। আর সেকেন্ড যে ইস্যুটা বললেন যে আমাদের বিদেশি কোম্পানিকে আমরা নিয়ে আসতেছি বা বিদেশি এক্সপার্টকে নিয়ে আসতেছি, মানে ফার্স্ট একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি যখন সিকিউরিটি এনশিওর করতে যাব বা যে কোনো দেশের টেকনোলজিকে আগায় নিতে যাব, টেকনোলজি কখনোই আপনি বিদেশি এক্সপার্ট দিয়ে একটা দেশের টেকনোলজি ডেভেলপমেন্ট সম্ভব না। একটা দেশের টেকনোলজি ডেভেলপ করতে হবে, আমাদের দেশের লোকদেরকে প্রশিক্ষিত করতে হবে এবং আমাদের দেশের লোকদেরকে দিয়ে সেই সিকিউরিটি এবং টেকনোলজিকে এনশিওর করতে হবে। হ্যাঁ, আমরা হয়তো কিছু সফটওয়্যার কিনে আনতে পারি, ধরেন আমি হয়তো ওরা করে কিনে আনতেছি, আমি হয়তো সিবিএস সফটওয়্যার কিনে নিয়ে আসতেছি। এখন এই সফটওয়্যারটা কিন্তু মেনটেন করতে হবে আমাদের ইঞ্জিনিয়ারদেরকে এবং আমাদের এক্সপার্টদেরকে, এবং আমাদের এক্সপার্টদেরকে ওইভাবে গড়ে তুলতে হবে। প্রবীর সরকার, মানে আপনারা সকলে একমত হলেন যে সেই এক্সপার্ট আমাদের দেশে নাই, সেই নাই। অন্যদিকে আবার আপনি যদি আপনার কাছে যদি এই গল্পটাও শুনি যে এদিকে রাশিয়া দোষারোপ করছে যুক্তরাষ্ট্রকে ওই হ্যাকিং টুল বানিয়ে সেটা ফাঁস হয়ে যাওয়ার দায়ে যে ফ্র্যাঙ্কেনস্টাইন বানিয়েছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে উত্তর কোরিয়ার ল্যাজারাস গ্রুপকে সন্দেহ করা হচ্ছে। তার মানে একটা মানে কি বলবো যে বড় বড় সুপার পাওয়ার গুলো একরকমের সাইবার ওয়ারও খেলছে, মানে তারা পারমাণবিক বোমা ফেলার ভয় যেমন একে অপরকে দেখাচ্ছে, সাইবার ওয়ারও খেলছে। তো সেখানে তো আবার নিজেদের দক্ষ মানুষ থাকাটা জরুরি, মানে কোনো দেশ যাতে আমার উপর এই হামলা চালাতে না পারে। তৃতীয় বিশ্ব ডেফিনেটলি যদি হয় সেটা সাইবার ওয়ারই হবে, এটা আপনি নিশ্চিত থাকেন। আচ্ছা, সেখানে কিন্তু বোমাবাজি হবে না, টোটালি কিন্তু এটা সাইবার ওয়ারফেয়ার হবে। তো ওই ওয়ারফেয়ার, এসপিওনাজ, এগুলো সব কিন্তু এখন ইটস পার্ট অফ আইটি টেকনোলজি। আমি একটু ব্যাক করে যেতে চাই এই জন্য যে আপডেটের যে বিষয়টা আসছে, আমরা যখন কম্পিউটারে হাতে খড়ি দিই তখন প্রথমেই কিন্তু কয়েকটা জিনিস আমাদেরকে শেখানো হয়, সেটা হচ্ছে আপডেট করতে হবে, ব্যাকআপ রাখতে হবে। আমার প্রশ্ন হচ্ছে এই দুইটা যদি আপনি প্র্যাকটিস করেন 60% অফ ইয়ার প্রবলেমস আর ওভার। না, তো আপনি যখন ফোনটা ইউজ করেন আপনার কিন্তু অ্যাপস, আপনি যদি সেটা স্মার্টফোন ইউজ করেন, অ্যাপস কিন্তু প্রচুর আপডেট হয়। আপনি কি রেগুলার আপডেট করেন না? আপনি কিন্তু করেন। আপনার ফোনের ফার্মওয়্যারও কিন্তু আপনি আপডেট করেন, আপনি করেন। একজন আইটির লোক একটা সিস্টেমে বসে কেন করবে না? এটা তার চেকলিস্ট জব। সকালে আসবে, তার টিমকে বলবে আপডেট সব হয়েছে কিনা, আই ওয়ান্ট টু সি দ্য আপডেট লিস্ট, এবং আমার ব্যাকআপ ঠিক আছে কিনা। হ্যাঁ, ওই জিনিসটা প্র্যাকটিসেই নাই। এই জন্য বলি যে আইটি কালচার দরকার, তাদের আইটি হাইজিন সেন্স দরকার। এই দুইটা যদি আপনি করতে পারেন 60% অফ ইউর প্রবলেমস আর ওভার। মানে কিন্তু তার মানে যুক্তরাজ্যের এনএইচএস যে মানে বিপদে পড়ে গেল, রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিপদে পড়ে গেল। এবার আসেন পলিটিক্যাল সাইডে। পলিটিক্যাল সাইডে রাশিয়া, আমেরিকা, উত্তর কোরিয়া, এগুলো একটা গেম থাকবেই। বাংলাদেশ অন্তত এই মুহূর্তে আপনি বলছেন ওগুলো টার্গেট করেই ওসব দেশকে ঝামেলায় ফেলা হয়েছে, এরকম হয়ে থাকতে পারে। উত্তর কোরিয়ার ব্যাপারে কিন্তু নিউজটা কিন্তু লাস্ট যে লেজারাসের ঘটনাটা ছিল তখন থেকে কিন্তু নর্থ কোরিয়ার কথাটা আসা শুরু করেছে। আই বিলিভ যে মিডিয়া এখানে দে মিসকোটেড দ্য হোল থিং। যে রিপোর্টটা ছিল সেখানে বলা হয়েছে যে তার মানে শো করা হচ্ছে নর্থ কোরিয়াকে, কারণ নর্থ কোরিয়ার আইপি ইউজ করে
আপনার এই অ্যাটাকটা লঞ্চ না, করা আসলে হয়েছে। ওরা চাইনিজ। নো, বিষয়টা হচ্ছে আপনার আইপি কিন্তু আমি আমেরিকায় বসে ইউজ করতে পারবো। এখন কেউ যদি কোনোভাবে অ্যাক্সেস নিয়ে যদি ওই আইপি ইউজ করে, মনে করেন আপনি এখানে বসে ভুটানের আইপি ইউজ করলেন, করে আপনি একটা অ্যাটাক লঞ্চ করলেন, দোষটা যাবে কিন্তু ভুটানের উপরে, কিন্তু সেটা আপনি কিন্তু বাংলাদেশে বসে আমি কিন্তু কোথাও পড়ছিলাম যে ওরা আসলে একটা মানে চীন থেকে এইভাবে কাজ বলা করে। যাবে না যে কোন দেশ। তবে একটা কথা সত্য, ওরা যে কাজটা করেছিল এটার জন্য তাদের যে ফান্ডিং এবং যে সব ফ্যাসিলিটিস দরকার, সেটা কোনো বড় প্রতিষ্ঠান অথবা বড় কোনো রাষ্ট্র যদি তাদেরকে এই জিনিসটা সহযোগিতা না করে, তাদের পক্ষে এটা করা সম্ভব ছিল না। I'm going back to Bangladesh Bank. I'm আচ্ছা, coming মানে to- তার মানে আপনি এটার মধ্যে এক রকমের মানে এসপিওনাজেরও একটা অবশ্যই, দেখছেন যে অবশ্যই। আচ্ছা, এটা সবসময় কিন্তু একটা কথা ছিল, এই মানে কথা নিশ্চয়ই কোনো মানে রীতিমতো একটা পরাশক্তি থাকতে হবে, মানে থাকতে পারে, কারণ লেজারাস গ্রুপের এই ক্ষমতা ছিল না। তাদের তো হিস্ট্রি আছে। জি। লেজারাস গ্রুপের কখনোই এমন ক্ষমতা ছিল না যে তারা এই অ্যাটাকটা করবে বাংলাদেশ ব্যাংক। অধ্যাপক মাহফুজুল ইসলাম Please. কিছু একটা যোগ করার আমি একটু যোগ করতে চাচ্ছিলাম, হয়তো এখানে একটা ভুল মেসেজ যেতে পারে, যে কারণে আমি বলতেছিলাম যে আসলে কিন্তু বাংলাদেশে এক্সপার্ট নাই, সেই কথাটা আমি মানতে রাজি না। এই কারণে আপনি যে আসলে দেখেন মাইক্রোসফটে যারা টপ ইঞ্জিনিয়ার তারা কিন্তু বাংলাদেশি। আজকে যদি গুগলে যান, গুগলে কিন্তু টপ ইঞ্জিনিয়ার বাংলাদেশি। আপনি যদি আজকে যদি ক্যাসপারস্কিতে যান, সেখানে কিন্তু টপ ইঞ্জিনিয়ার বাংলাদেশি। কারণ আমাদের বাংলাদেশিতে কিন্তু নলেজ আছে, এবং আমাদের বাংলাদেশে কিন্তু সবচেয়ে ভালো স্টুডেন্টরা কিন্তু ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি পড়ে। এবং তার আচ্ছা, এখন মধ্যে কোশ্চেনটা মানে কোথায়? computer science কোশ্চেনটা হচ্ছে আমাদের এখানে কিন্তু অনেকে কিন্তু সিকিউরিটি নিয়ে অনেক পড়াশোনা করতেছে, কিন্তু যখন আমি সিকিউরিটি নিয়ে পড়াশোনা করলাম আর আমার ব্যাংক বা আমার সিস্টেম যখন বিদেশি কনসালটেন্টরা এসে প্রোটেক্ট করলো, মানে আমার তখন দেশে কিন্তু- আবার আমার চাকরি নাই। হ্যাঁ, আমাদের চাকরি নাই, তখন কিন্তু আমি কিন্তু প্র্যাকটিক্যাল নলেজটা পাচ্ছি না, আমার থিওরিটিক্যাল নলেজটা থেকে যাচ্ছে। এখন আমাকে যদি আমার সিস্টেমে কাজ করতে দেওয়া হতো, তাহলে কিন্তু আমি প্র্যাকটিক্যাল নলেজটা পেতাম, আমি কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিট করতে পারতাম। মানে যদি দেশের লোককে এখানে কাজ দেওয়া হতো, দক্ষতাটাও দক্ষতা গড়ে উঠতো, বেড়ে যেত। একদম পরিষ্কার। আচ্ছা। স্যার, শেষ করতে চাইছিলেন প্রবীর সরকার, আপনি শেষ করবেন বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এর মিলিয়ে। জিনিসটা এখানে কোনো কনস্পিরেসি থিওরি না। বিষয়টা হচ্ছে যে লেজারাস গ্রুপ যখন এই ঘটনাটা ঘটায়, তাদের এই ক্ষমতা ছিল না এই ধরনের একটা সেটআপ তৈরি করার। যদিও আইপিটা ইউজ করা হয়েছে নর্থ কোরিয়ার, এই জন্য নর্থ কোরিয়াকে দোষ দেওয়া হচ্ছে, বা নর্থ কোরিয়ার নামটা এসছে, এটা মিডিয়াতে কিন্তু ফ্ল্যাশ হয়েছে কিন্তু যে নর্থ কোরিয়া অ্যাটাক করেছে। নর্থ কোরিয়ার কিন্তু আমাদের দেশের সাথে কোনো পলিটিক্যাল কনফ্লিক্ট নাই। আপনাকে কিন্তু পলিটিক্যাল হিস্ট্রি এগুলো কিন্তু দেখতে হবে। নর্থ কোরিয়ার সাথে কিন্তু আই ডোন্ট হ্যাভ আ পলিটিক্যাল ইস্যু। তার সাউথ কোরিয়ার সাথে থাকতে পারে, তার ইউএস এর সাথে থাকতে পারে, বাংলাদেশ এমন কোনো ইস্যু ছিল না। কাজে ইউএসএ যেই মাত্র দেখলো উত্তর কোরিয়ার আইপি অ্যাড্রেস, কাজের এখন সাথে সাথে সেটা বলাটা জরুরি। আপনার যদি মনে থাকে যে ইরাকের একটা নিউক্লিয়ার সেটআপে একটা স্ট্রাকস্টেট নামে একটা ভাইরাস পাওয়া গিয়েছিল, যেটা 5 বছর পর্যন্ত বসা ছিল, এবং সেটা 5 বছর পরে কিন্তু ডেটা দেওয়া শুরু করে। সেটাও কিন্তু ক্যাসপারস্কি ফাইন্ডিং ছিল। কাকে ডাটাটা দিল? আই উইল নট ডিসকাস দিস থিংস, এগুলো অত্যন্ত সেন্সিটিভ এবং মানুষ এটাকে ভুল বুঝতে পারে। বাট ইফ ইউ স্টাডি দিস থিং, আপনি বুঝবেন যে কোন কোন কান্ট্রির এটার সাথে কিন্তু রিলেশন ছিল, মানে যে একটা এই পলিটিক্যাল ইনফরমেশনটা ওয়ারের জায়গাটাও বের Yes. করতেই হবে। সাইবার ক্রাইম যদি আপনি বলেন, এটাকে ইউজ করা হয় ফর এসপিওনাজ, ইন্ডাস্ট্রিয়াল এসপিওনাজ পর্যন্ত, যে আপনি টেন্ডারে কি ভ্যালু দিবেন, আমি হ্যাক করে আমি জানবো যে আজকে রাতে আপনি কালকে কি টেন্ডার করবেন। এই জায়গায় আমি একটু ছোট করে বলিনি, আমি জানি যে সময়ের একটা স্বল্পতা আছে। এই ঘটনায় এই যে ওয়ানাক্রাই ব্যাপার নিয়ে আমরা সবাই ডেটা সিকিউরিটি নিয়ে কথা বলছি, একটা জিনিস আমরা এড়িয়ে যাচ্ছি, ইন্ডাস্ট্রিয়াল সাইবার সিকিউরিটি। আপনি খেয়াল করে দেখেন ইউকের স্বাস্থ্য সেবা কিন্তু কোলাপসড, স্পেনের টেলকো, জার্মানি ট্রান্সপোর্ট। আমাদের দেশে নিউক্লিয়ার প্ল্যান্ট আসছে, আমাদের দেশে কিন্তু অটোমেটিক এগুলো আসবে। এই সিস্টেমগুলো যদি কোলাপস করে, এটা নিয়ে যদি এখনই ইন্ডাস্ট্রিয়াল সাইডে যদি সাইবার ক্রাইম নিয়ে যদি চিন্তা ভাবনা না করা হয়, এটা আরেকটা ভুল হবে আমাদের। ফারুক মঈনুদ্দিন, এই সাইটগুলোর কথা বলবার পর, মানে এই ঘটনাগুলোর যে মানে নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে আসলে তখন মনে হচ্ছে যে ব্যাংক তো বড় না, অনেক আমরা নিরাপদ কিন্তু- জিনিস নিয়ে নাড়াচাড়া করে আসলে। আমরা কিন্তু অনেক অনেক বড় পরিসরে চলে গেছিলাম। আজকে আলোচনা ছিল ব্যাংকের সাইবার সিকিউরিটি নিয়ে। না, পুরোপুরি আচ্ছা, বাংলাদেশ এনিওয়ে কতটা ঠিক আছে, প্রস্তুত? কিন্তু জি। একটি কথা আমি একটু এখানে সংশোধনী দিচ্ছি। আমি বলেছিলাম আমরা অনেক পয়সা খরচ করে, অনেক টাকা খরচ করে সফটওয়্যার কিনছি। আমি আপডেটের কথা বলিনি, আমি বলেছি সিকিউরিটির কথা। এটাকে নিরাপদভাবে ব্যবহার করা। আপডেট কিন্তু হচ্ছেই, আমরা যখন কিনি আপডেটের ব্যাপারটা কিন্তু থাকে, এটা ওনারা স্বীকার করবেন। এটা হচ্ছে একটি জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে উনি স্বীকার করলেন, আমি একটু আগে বলছিলাম যে আমাদের দেশে
ছেলেরাই, আমাদের দেশের মেয়েরাই কিন্তু বিভিন্ন জায়গায় মাইক্রোসফটে গিয়ে, বিভিন্ন গুগলে গিয়ে তারা কিন্তু আমাদের দেশের ছেলে মেয়েরাই কিন্তু করছে। তারা কিন্তু এখানে সুযোগটা পাচ্ছে না। আজকে যদি এখানে সুযোগটা পেত, আমরা কিন্তু আমরা দেশেই তৈরি করতে পারতাম। এই কথা আমি প্রথমে বলছিলাম। হ্যাঁ, হয়তো আমার আইটি পলিসি তৈরি হচ্ছে প্রতিটি ব্যাংকের, বাংলাদেশ ব্যাংক তো নিজে তৈরি করেছে এবং বলেছে যে সেটা ফলো করতে সকলকে। তার মধ্যে এই সাজেশনগুলো দেবার কি সুযোগ হয়েছে কিনা অন্য ব্যাংক? এটা আইটি পলিসির ব্যাপারে দুটো জিনিস আছে, পলিসি আর গাইডলাইন। বাংলাদেশ ব্যাংক কিন্তু আইটি পলিসি গাইডলাইন, পলিসি কিন্তু প্রেফার্ড, পলিসি মানে প্রেফার্ড, যা তুমি এটাতে অ্যাড করতে পারো, ভ্যালু অ্যাড করতে পারো। আমি একটা গাইডলাইন দিয়ে দিলাম, এটার উপরে তৈরি করে তুমি তোমার পলিসি তৈরি করো। সাইবার সিকিউরিটির দক্ষ মানুষ তৈরির যে ব্যাপারটা, তাদেরকে সংযুক্ত করবার বিষয়টা, সেটা বলবার কোনো সুযোগ আছে কিনা এইতে? মানে সেটা ব্যাপারটা হচ্ছে যে আমাদের ওইটাই বুঝতে হবে যে আমি কিনছি, কিন্তু আমাকে সিকিউরিটি ইনশিওর করার জন্য আমাকে দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে, এবং সেটা আমাদের দেশে সম্ভব, খুবইভাবে সম্ভব, যদি একটু উদ্যোগ নেওয়া হয় এবং একটু প্যাট্রোনাইজেশন থাকে, গভর্নমেন্টের প্যাট্রোনাইজেশন থাকে। আমাদের বুয়েটের ইঞ্জিনিয়াররা আছেন, বুয়েটের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা আছেন, তারা হেল্প করতে পারেন। এটা একেবারেই সম্ভব যদি আমরা চাই, সদিচ্ছা থাকে। আমরা এই সিকিউরিটি এনশিওর করার জন্য দক্ষ মানব সম্পদ আমাদের দেশে তৈরি করা খুবই সম্ভব। একটু আগে স্যার এই কথাটাই বলছিলেন যে আমাদের ছেলেমেয়েরা কিন্তু বাইরে গিয়ে এই কাজটাই করছে, তারা আমাদের দেশে কেন করতে পারছে না এই কাজটা? অসংখ্য ধন্যবাদ ফারুক মঈনুদ্দিন, প্রবীর সরকার এবং অধ্যাপক মাহফুজুল ইসলাম। দর্শক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন রাজকাহনের প্রথম পর্বে। পরবর্তী পর্বে নেত্রী ছাড়া গতি কি, এই বিষয়ে আলোচনা করবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইসরাফিল আলম এমপি, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সঙ্গে থাকবেন আপনিও।